বাংলাদেশের মেয়েরা আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলতে গেছে এবং সেখানে টানা 3টা জয় এবং অসাধারণ 3টা জয়। মাঝখানের একটা জয় খুবই ইম্পর্ট্যান্ট ছিল, বেশ এক্সাইটিং একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে। সব মিলিয়ে কেমন দেখলেন বাংলাদেশের মেয়েদের খেলা? বাংলাদেশ মানে প্রতিটা ম্যাচেই জ্যোতিরা রেকর্ডের পর রেকর্ড করছে। আমরা প্রথম ম্যাচে থাইল্যান্ডের সাথে দেখেছিলাম, সেখানে তারা মানে ওয়ান ডে হিস্ট্রিতে রেকর্ড রান করেছিল, সেটাকে আবার তারা নিজেরাই একই আসরে ভাঙলো। মাঝখানে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা টাইট হয়েছিল, বাট তারপরও সেখানেও ঋতুমণির চমৎকার পারফরমেন্সে বাংলাদেশ জিতেছিল। এবং তারপর নিগার সুলতানা জ্যোতিও মাই গড, মানে what a consistent player she is, amazing. আমার কাছে মনে হয় যে জ্যোতি আসলে ওই যে 2019 ওয়ার্ল্ড কাপে সাকিবের প্রতিফলনটা ঠিক সেরকমই, সেঞ্চুরি, তারপর 2টা ম্যাচে হাফ সেঞ্চুরি, গতকালকেও একটা দুর্দান্ত ইনিংস এবং স্ট্রাইক রেটের ব্যাপারটাও, যেই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা স্কোর কার্ডে দেখছি, গতকাল যে ম্যাচটা ছিল, তৃতীয় ম্যাচ ছিল বাংলাদেশের স্কটল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 276 রান করেছিল 6 উইকেটে, যেটা বাংলাদেশের ওয়ানডে হিস্ট্রিতে সর্বোচ্চ এখনো পর্যন্ত। নিগার সুলতানা জ্যোতি 83 রানে আনবিটেন ছিলেন 59 বলে। শারমিন আক্তার, তার ব্যাটে এসেছে 57 রান। ফারজানা হক পিঙ্কি তিনিও 57 রান করেছেন। আয়ারল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রেস নিয়েছিল 2টো উইকেট, কোল অ্যাবেল 1টি এবং প্রিয়ানাজ চ্যাটার্জি তিনি 1টা উইকেট নিয়েছিলেন। স্কটল্যান্ডও কিন্তু রাহুল বেশ দারুণ মানে পাল্টা জবাবই কিন্তু দেওয়ার চেষ্টা করছিল। আমরা দেখছিলাম যে প্রিয়ানাজ চ্যাটার্জি বল হাতে উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তিনি 61 রান করেছিলেন এবং র্যাচেল স্ল্যাটার সেখানে ছিলেন নট আউট। আমার মনে হয় শেষ দিকে এই র্যাচেল স্ল্যাটারের সঙ্গে যদি আর একটা কেউ দাঁড়াতে পারতো তাহলে মনে হয় মানে রানটা চেস হলেও হতে পারতো। এক্স্যাক্টলি, এবং আর্লি উইকেট যদি হারিয়ে না ফেলতো তাহলে হয়তো বা উইকেটটা সে ধরনের পজিটিভ উইকেট ছিল এবং সেই ধরনের স্পোর্টিং উইকেটই ছিল। ভালো জবাব স্কটল্যান্ড দিয়েছে, তবে বাংলাদেশের বোলাররাও কিন্তু ডোমিনেট করেছে এবং ব্যাটিংয়ে যেটা জ্যোতির কথা বলছিলাম যে এই যে 59 বল থেকে 83 যেই গতিতে তিনি রান তুলেছেন, সেখানে আসলে দলের ইন্টেনশন বা তার ইন্টেনশন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একেবারে ক্লিয়ার হয়ে যায় বা প্রতিপক্ষের প্রতি একটা বার্তা কিন্তু চলে যায় ম্যাচের শুরুতেই। সেই বার্তাটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন, ফলে সেই জায়গায় হয়তো বা ম্যাচে অনেকখানি এগিয়ে গেছে। এবং দল যখন জানে যে মিডল অর্ডারে এমন একজন ব্যাটার আছে যিনি আসলে রেগুলার রান করছেন, ফলে টপ অর্ডার ব্যাটার কিংবা লোয়ার অর্ডার ব্যাটারদের জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যায় যে না, আমরা যদি নাও পারি আমাদের হয়তো বা সেই ব্যাকআপটা আছে বা একজনের প্রতি আস্থা আছে। সেই ব্যাটিংয়ের যে নিউক্লিয়াসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা যে ধরনের ক্রিকেটই হোক, ফলে সেটা জ্যোতি করছেন এবং সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। নাহিদ আক্তারের কথা স্পেশালি বলতেই হয়, মানে 10 ওভারে 40 রান দিয়ে 4টা উইকেট তিনি নিয়েছেন। মানে স্কটল্যান্ডের সেই মানে ব্যাটিং অর্ডারটাকে ধসিয়ে দেওয়ার মূল কারিগরি তো ছিলেন নাহিদ আক্তার। আমার নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে অনেক কথা হচ্ছে, প্লেয়ার অফ দ্য ম্যাচও তিনি হয়েছেন, কিন্তু নাহিদা আক্তারকে নিয়ে আসলে বলতে হয় মানে সেও কিন্তু বেশ কনসিস্টেন্ট বোলার বাংলাদেশের উইমেন হিস্ট্রিতে। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখে থাকি যে নাহিদার অবদানটা খুব মানে অন্য লেভেলে থাকে। সাকিব আল হাসানের প্রতিফলন বললে আবার খারাপ হয় না এদিক থেকে। নাহিদা তো আসলে বাংলাদেশের এই মুহূর্তে, শুধু এই মুহূর্তে কেন, গত কয়েক বছর ধরে কনসিস্টেন্ট এবং তিনি আসলে যেভাবে পারফর্ম করছেন তার ধারে কাছেও কেউ নেই। এবং এই বাংলাদেশ যে টপ লেভেলের ক্রিকেটে কোয়ালিটি পারফরমেন্স করতে পারছে তার পেছনে নাহিদার একটা বড় অবদান আছে, কারণ বোলিং লাইন আপটা বাংলাদেশের অনেক বেশি স্ট্রং এই জায়গাটাতে। আমরা ব্যাটিং নিয়ে বরং মাঝে মাঝে একটু ভুগি। এই টুর্নামেন্টে যদি আমরা আমার ব্যাটারদের কাছ থেকেও সেই পারফরমেন্সটা দেখছি, সে কারণে আমরা ম্যাচ জিতছি। কিন্তু প্রতিটা টুর্নামেন্টে আমরা কিন্তু দেখি বোলাররা দারুণ পারফর্ম করেন, নাহিদা, রাবেয়া তারা দারুণ ফর্মে আছেন, পেসে যদি আপনি দেখেন মারুফা। ফলে সব মিলিয়ে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা বেশ স্ট্রং এবং ব্যাটিংটাতে আমাদের আসলে একটু স্টেপ আউট করা দরকার ছিল। সেই কাজটা এই টুর্নামেন্টে হচ্ছে, তবে বড় দুটো ম্যাচ বাংলাদেশের মেয়েদের এখনো বাকি, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সাথে ম্যাচগুলো আগামীকালই রয়েছে। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের মেয়েরা নামছে এবং সেই সাথে শনিবার পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে। এখন পাকিস্তানও কিন্তু বেশ দারুণ গতিতে এগোচ্ছে। 3টা ম্যাচে 3টা জয় বাংলাদেশের। এই মুহূর্তে 6 পয়েন্ট নিয়ে তারা টেবিল টপার। তাদের নেট রান রেটটা 1.494। এই নেট রান রেটের কারণে এই মুহূর্তে বাংলাদেশ টপে আছে, কারণ সমান পয়েন্ট পাকিস্তানের আছে। পাকিস্তান দ্বিতীয় অবস্থানে 0.857 তাদের নেট রান রেট। বাংলাদেশ আসলে থাইল্যান্ডের সাথে ম্যাচটা জিতে নেট রান অনেক বড় ব্যবধানে জিতেছিল তারা, যার কারণে আসলে বাংলাদেশ এবং নেট রান রেটটা খুবই মানে তাদেরকে হেল্প করেছে। ওয়েস্ট ইন্ডিজের আমার মনে হয় যে স্কটল্যান্ডের সাথে তাদের ম্যাচটা হেরে আনফর্চুনেটলি তারা 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচই হেরেছে এবং পাকিস্তানের কাছে হেরেছে
আয়ারল্যান্ডের সাথে শুধুমাত্র একটা ম্যাচ জিতেছে, সেটাও মাত্র 6 রানের ব্যবধানে, মানে টাইট ম্যাচ ছিল। আর 11 রানে হচ্ছে স্কটল্যান্ড তাদের হারিয়েছিল। সো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমার মনে হয় যে তুলনামূলক ফাইটটা পাকিস্তানের থেকে সহজ হতে পারে। আবার দেখেন এই ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে কিন্তু বাংলাদেশের আজকে এই বিশ্বকাপ বাছাই খেলতে হচ্ছে। সেদিন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা জিতলে বাংলাদেশের এই মানে এখন আর বাছাই খেলতে হতো না, সরাসরি তারা কোয়ালিফাই করবে। বাট আমরা আশা রাখি যে বাংলাদেশের মেয়েরা যেই গতিতে এগোচ্ছে বাকি দুটো ম্যাচও সেম গতি আমরা দেখতে পাবো, সেম এনার্জি আমরা দেখতে পাবো। এবং পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামীকাল রয়েছে সকাল 10:30 থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, এবং শনিবার পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচ। টেবলের টপ 2 টিমস, দুইটা টিমই কোয়ালিফাই করবে আগামী বছর ভারতে যে ওয়ানডে নারী বিশ্বকাপ আছে সেটার জন্য। সম্ভাবনা এই মুহূর্তে পাকিস্তান আর বাংলাদেশেরই বলছে, কেননা 6 পয়েন্টে তারা রয়েছে, স্কটল্যান্ড 3 নম্বরে 4 পয়েন্টে রয়েছে, আর এদিকে ওয়েস্ট ইন্ডিজ আসলে মাত্র 5 নম্বরে রয়েছে 2 পয়েন্ট নিয়ে। সো বাংলাদেশের সম্ভাবনা বেশ জোরালোই বলা যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.